ডিয়ার ডিএলএড লার্নার, আপনারা হয়তো অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছেন। তো এবার 513 এবং 514 কোর্স শুরু হয়েছে, করতে হবে। তো 513টা যেটা আমি এখন বলছি না, আমি 514 নিয়ে একটু কথা বলছি। 514টা হচ্ছে কি প্র্যাকটিস টিচিং। তো প্র্যাকটিস টিচিংয়ে কিন্তু আপনাদের হয়তো অনেক সেন্টার অনুযায়ী এটা চেঞ্জ হবে। অনেকে বলছে 40টা লেসন প্ল্যান করতে হবে, 40টা ক্লাস করতে হবে। তো যাই হোক, লেসন প্ল্যান করার জন্য একটা ফরম্যাট দিয়েছে, এই ফরম্যাট অনুযায়ী লেসন প্ল্যান করে আপনাকে ক্লাস করতে হবে। তো আজকে আমি আপনাদের লেসন প্ল্যানের যে জেনারেল ফরম্যাটটা দিয়েছি এনআইওএস থেকে, সেই ফরম্যাটটা দেখিয়ে দিচ্ছি। ফরম্যাট ফর জেনারেল লেসন প্ল্যান। তো লেসন প্ল্যানের ফরম্যাটে কী কী দিতে হবে দেখুন, যে প্রথমে নেম অফ দ্য টিচার ট্রেনি, তারপর এনরোলমেন্ট নাম্বার, নেম অফ দ্য স্কুল, ডেট, ক্লাস, সাবজেক্ট, টপিক। হ্যাঁ, আমি আপনাদের বলছি লেসন প্ল্যান কিছু আমি কিন্তু তৈরি করে দিয়ে দেবো। আজকে আমি জাস্ট ফরম্যাট নিয়ে কথা বলছি, পরবর্তীতে লেসন প্ল্যান আমি বাংলাতে বিভিন্ন সাবজেক্টের তৈরি করে দেব। তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে টিচিং পয়েন্ট, আমি কি পড়াবো সেটা নিয়ে আলোচনা করতে হবে। তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে কি লার্নিং অবজেক্টিভ বা শিখন উদ্দেশ্য। শিখন উদ্দেশ্যগুলির মধ্যে জেনারেল অবজেক্টিভ, স্পেসিফিক অবজেক্টিভ লিখতে হবে, সাধারণ উদ্দেশ্য, বিশেষ উদ্দেশ্য, এগুলো লিখতে হবে। তারপর উল্লেখ করতে হবে প্রিভিয়াস নলেজ, পূর্ব জ্ঞান। তারপর হচ্ছে লার্নিং রিসোর্স প্ল্যান বা টিএলএম, যেগুলো টিচিং লার্নিং মেটেরিয়াল যেগুলো আমরা ইউজ করলাম পড়াতে গিয়ে সেগুলো। তারপর হচ্ছে লার্নিং প্রসেস প্রপোজ করতে হবে, কোন প্রসেসে আমরা কোন স্ট্র্যাটেজি বা শিখনের যে কিছু উদ্দেশ্য না অ্যাকচুয়ালি শিখনের যে কিছু পদ্ধতি রয়েছে, কোন পদ্ধতিতে আমি পাঠদান করব সেটা লিখতে হবে। তারপর হচ্ছে ইন্ট্রোডাকশন, টিচার্স অ্যাক্টিভিটি, লার্নার্স অ্যাক্টিভিটি, রাইটিং বোর্ড ওয়ার্ক। তারপর আমি পাঠের নাম ডিসকাশন করার আগে আমাকে একটা আয়োজন করতে হবে, সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, যেটা আমার আয়োজনের মাধ্যমে ওদের কাছ থেকেই নিয়ে আসতে হবে আমি যে চ্যাপ্টারটা পড়াবো সেটা। যেমন আমি কিছু প্রশ্ন করলাম, ছাত্ররা কিছু আনসার দিল, তার মাধ্যমে আমার আজকে যেটা আমি পড়াবো সেটা বেরিয়ে আসবে। তো আমি আজকেই দেখিয়ে দেবো একটা ফরম্যাট, যেটা দেখালাম সেটা আমি একটা এক্সাম্পল হিসেবে একটা দেখিয়ে দেবো, একটু পড়ি। তারপর হচ্ছে অ্যানাউন্সমেন্ট অফ দ্য লেসন, আমাকে ঘোষণা করতে হবে, পাঠ ঘোষণা করতে হবে, আমি কী পড়াবো সেটা ঘোষণা করতে হবে, যেটা আয়োজন থেকে বেরিয়ে আসবে সেটা। তারপর হচ্ছে প্রেজেন্টেশন, টিচিং পয়েন্ট কী কী পড়াচ্ছি সেগুলো লিখতে হবে। তারপর টিচার অ্যাক্টিভিটি, লার্নার অ্যাক্টিভিটি, শিক্ষক কী করবেন সেখানে ছাত্র কী করবে সেটা লিখতে হবে। তারপর হচ্ছে রাইটিং বোর্ড ওয়ার্ক, বোর্ডে আমি কী কী কাজ করলাম সেগুলো লিখতে হবে। তারপর রয়েছে ইভ্যালুয়েশন বা মূল্যায়নের ক্ষেত্রেও সেম, টিচার কিছু প্রশ্ন করবেন বা টিচার কী করবেন সেটা লিখবেন, ছাত্ররা কী করলো সেটা লিখবেন, তারপর বোর্ডে কী কাজ করলাম সেটা লিখতে হবে। তারপর হচ্ছে হোম অ্যাসাইনমেন্ট, বাড়ির কাজ কিছু দিতে হবে। তারপর রেফারেন্স বা আমি কী কী জিনিস বা কোন বই থেকে পড়ালাম, কোথা থেকে পড়ালাম, সেই জিনিসটা কোথা থেকে নিলাম সেটা লিখতে হবে। তো এই হচ্ছে জেনারেল ফরম্যাটটা লেসন প্ল্যানের। এই ফরম্যাট অনুযায়ী কিন্তু লেসন প্ল্যান আপনাকে তৈরি করে দিতে হবে। তো ফরম্যাটটা আমি ডাউনলোড করার জন্য দিয়ে দেবো ডেসক্রিপশনে লিঙ্ক, সেখান থেকে ডাউনলোড করে নেবেন যদি ফরম্যাটটা আপনি না পান। আর যদি অলরেডি পেয়ে যান, ইটস ওকে, আপনি এই ফরম্যাট অনুযায়ী তৈরি করুন। তো ফরম্যাট নিয়ে আলোচনা করলাম, তো একটা লেসন প্ল্যান আমি জাস্ট এখন দেখিয়ে দিচ্ছি। তো লেসন প্ল্যান যদি আমি দেখি, প্রথমে দেখুন যে বিদ্যালয়ের নাম দিতে হবে, শ্রেণী, শিক্ষার্থীর সংখ্যা, এগুলো অপশনাল, শিক্ষার্থীর সংখ্যা দিতে পারেন, না দিলেও চলবে। এখানে যেহেতু দেওয়া হয়েছে তো আমি বলছি শিক্ষার্থীর সংখ্যা, উপস্থিত কতজন ছাত্র ছিল সেটা, সময় দিতে হবে, তারিখ, শিক্ষার্থী শিক্ষকের নাম সেটা আপনাকে দিতেই হবে, নথিভুক্তির নাম্বার বা এনরোলমেন্ট নাম্বার সেটা আপনাকে দিতেই হবে। তারপর কোন বিষয়ে পড়াচ্ছেন, কোন পাঠ পড়াচ্ছেন, কোন একক পড়াচ্ছেন, কোন উপএকক পড়াচ্ছেন, আজকে কী পড়াবেন, সেইগুলো এভাবে পাঠ করে দিতে হবে। তারপর যেটা উদ্দেশ্য, যেটা অবজেক্টিভ, যেটা দিতে হবে সাধারণ উদ্দেশ্য এবং আচরণগত উদ্দেশ্য বা বিশেষ উদ্দেশ্য। তো সাধারণ উদ্দেশ্য কি, আমি কি পড়াচ্ছি, এখানে দেখানো হচ্ছে যে আমি বাংলা পদ্য পড়াচ্ছি, কোন শ্রেণীর, তৃতীয় শ্রেণীর। কৃষক যে চ্যাপ্টারটা সেটা আমি পড়াবো। আজকে কি পড়াবো, এটাকে দুটো এককে আমি ভাগ করলাম, একক 1 এবং একক 2। আজকে আমি একক 1টাই পড়াবো। তো এটার সাধারণ উদ্দেশ্য কি, সাধারণ উদ্দেশ্যগুলির মধ্যে রয়েছে কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীর কল্পনা শক্তির বিকাশ সাধন করা, কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের রস পদ জাগ্রত করা, কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীদের ভাষা জ্ঞানের পরিধিকে বাড়াতে সাহায্য করা, কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীর ব্যাকরণের জ্ঞানের পরিপক্কতা আনতে সাহায্য করা, কবিতা পাঠের মাধ্যমে শিক্ষার্থীর সৃজনী ক্ষমতার ও চিন্তন ক্ষমতার বিকাশ সাধন করা। আচরণগত উদ্দেশ্য কী রয়েছে, শিক্ষার্থীরা কবিতার সারাংশ নিয়ে আলোচনা করবে বা করতে পারবে, শিক্ষার্থীরা কবিতার রস নিয়ে আলোচনা করতে পারবে, শিক্ষার্থীরা কবিতাটি পাঠের সময় কঠিন শব্দগুলি চিহ্নিত করতে এবং শব্দের অর্থ নিয়ে আলোচনা করতে পারবে। তারপর হচ্ছে বিপরীত শব্দ এবং ব্যাকরণগত কিছু বিষয়ে আলোচনা করবে বা করতে পারবে, কবিতাটি স্পষ্ট উচ্চারণ,
তাল, লয়, জ্যোতি, ছেদ, চিহ্ন বজায় রেখে শিক্ষার্থীরা আবৃত্তি বা আদর্শ সরব পাঠ করতে পারবে। তো তারপর আমি যেটা শিকন সহায়ক উপকরণ যেটা আচ্ছা স্ট্র্যাটেজি, কোন স্ট্র্যাটেজি এখানে কিন্তু স্ট্র্যাটেজিটা লেখা নেই, যাই হোক। তারপর যেটা লেখা আছে যে আমার টিএলএম যেটা আমি ব্যবহার করলাম। তো টিএলএম কীভাবে কী কী ব্যবহার করব এই পাঠ করানোর ক্ষেত্রে, তো সেখানে আমি চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, একটি বিষয় সমন্বিত ছবি, একটি নির্দেশ শলাকা এগুলো ব্যবহার করব। তো চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ডে কী করব, পাঠদানকালে গুরুত্বপূর্ণ বিষয় বোঝানোর জন্য ব্যবহার করব। ছবি কেন ব্যবহার করব, ছবিটি দেখানোর জন্য ব্যবহার করব। আর নির্দেশ শলাকা পাঠদান প্রক্রিয়াকে সহজ করতে যথাসময়ে বা তথ্য দেখানোর জন্য সেটা আমি ব্যবহার করব। তারপর মুখ্য শিকন সংকেত হিসেবে কিছু লেখা আছে, সেটা হচ্ছে যে শিক্ষার্থীরা কবি পরিচিতি সম্পর্কে ধারণা পাবে, শিক্ষার্থীরা কবিতার বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান লাভ করবে, শিক্ষার্থীরা কঠিন শব্দগুলি চিহ্নিত করে শব্দের অর্থের বিকাশ লাভ করবে, শব্দের অর্থের ধারণা লাভ করবে, কবিতাটি স্পষ্ট উচ্চারণ সহ তাল, লয়, জ্যোতি, ছেদ ও চিহ্ন বজায় রেখে শিক্ষার্থীরা আদর্শ সরব পাঠ করার ধারণা লাভ করবে, বিপরীত শব্দ এবং ব্যাকরণগত বিষয়ের জ্ঞান অর্জন করবে। তো তারপর আমি আয়োজন স্তর কীভাবে এই যে যেটা দিল লার্নিং প্রসেস গেল, ইন্ট্রোডাকশনটা কীভাবে আমি করব বা আয়োজন স্তরের মাধ্যমে কীভাবে আমি আজকে চ্যাপ্টারটা নিয়ে আসবো সেটা দেখুন। শিক্ষার্থীরা আমি প্রশ্ন করব, শিক্ষক প্রশ্ন করবেন সেখানে, শিক্ষার্থীরা আমাদের বাড়িতে কী কী গৃহপালিত পশু আছে, তো সেটা হচ্ছে শিক্ষকের আচরণ। শিক্ষার্থীকে বলবে যে গরু আছে, ছাগল আছে, এমন কিছু আছে বলবে, কুকুর রয়েছে। তো তারপর প্রশ্ন করব যে গরু দিয়ে কী কী কাজ করা হয়, তখন তারা বলবে যে গাভী গরু দুধ দেয়, তারপর গরু দিয়ে আমরা হাল চাষ করি। আচ্ছা, তারপর আমরা বলবো আমাদের বাড়ির আশপাশে কী কী আছে, তো আমাদের বাড়ির আশপাশে কী কী রয়েছে, গাছ রয়েছে, জমি রয়েছে, এই রয়েছে, সেই রয়েছে, অনেক কিছু বলবে। তারপর মাঠে কী করা হয়, তো নিশ্চয়ই বলবে যে মাঠে ক্ষেত করা হয়। তারপর বলতে হবে যে কৃষিক্ষেত কারা করে, ওরা নিশ্চয়ই বলবে কৃষিক্ষেত যারা করে কৃষকরা করে। তো এই এতটুকু আনসার যখন হলো, এক্ষেত্রে আমি কী করবো, এটা হচ্ছে শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণটা এখানে লেখা নেই, সেটা লিখতে হবে। শিক্ষার্থী মানে এই প্রতিটি প্রশ্নের উত্তরে শিক্ষার্থীরা কী কী উত্তর দেবে সেগুলো লিখবেন। তারপর ব্ল্যাকবোর্ডের কাজ এখানে কিছু নেই, এটা আমরা মৌখিকই প্রশ্ন করবো, ব্ল্যাকবোর্ডে কিছু লিখতে হবে না। তারপর আমি পাঠ ঘোষণা করব। তো পাঠ ঘোষণা কীভাবে করব, তাহলে শিক্ষার্থীরা আজ আমরা কৃষক কবিতা নিয়ে আলোচনা করব, জাস্ট আপনার পাঠ ঘোষণা হয়ে গেল। তারপর আপনি কবি পরিচিতিটা সেখানে দিতে পারেন, সেটা হ্যাঁ, কবি পরিচিতিটা দেওয়া খুবই দরকার। যে গোলাম মোস্তফা হচ্ছে গিয়ে কৃষক কবিতার কবি। তো গোলাম মোস্তফার জন্ম 1897 খ্রিস্টাব্দে, তিনি যশোহরের মনোহরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তারপর কোন কলেজে পড়াশোনা করেন, এই সেই বিষয়। তো এটার ক্ষেত্রে এইগুলো, বাকিটির ক্ষেত্রে যেগুলো কবি পরিচিতিটা আপনি সেইভাবেই দিতে পারেন। তো কবি পরিচিতির পর কিন্তু আমার চলে আসলো উপস্থাপন স্তর। উপস্থাপন স্তরে কী রয়েছে, টিচিং পয়েন্ট থাকবে, শিক্ষকের আচরণ থাকবে, শিক্ষার্থীর আচরণ থাকবে, তারপর ব্ল্যাকবোর্ডের কাজ কিছু থাকবে। তো শিখন বিষয়বস্তুর ক্ষেত্রে প্রথমে আমি যে কবিতা পাঠ করব, পাঠটা গোলাম মোস্তফা থেকে শুরু করে বুর না হতেই, এই লাইন থেকে শুরু করে রৌদ্র মাথায়, কাঠায় 12 মাস, কাটে লাঙল, ওরা বড় ওরা মহৎ, ওদের ভালো হোক, এই লাইনগুলো এতটুকু পড়লাম। তো এক্ষেত্রে আমি কি করব, শিক্ষক স্পষ্ট উচ্চারণের মধ্যে একটি আদর্শ সরব পাঠ দেবেন। শিক্ষার্থীর আচরণ, শিক্ষকের সরব পাঠ শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনল। তারপর শিক্ষার্থীরা সরব পাঠে উঠে আসা ভুল ত্রুটিগুলি শিক্ষক সংশোধন করে দেবেন, শিক্ষার্থীরা নিজের ভুল ত্রুটিগুলি সংশোধন করে নিল। তারপর এক্ষেত্রে সিকোয়েন্স বা ফলশ্রুতি যদি কিছু থাকে, তাহলে শিক্ষার্থীরা সরব পাঠে অভ্যস্ত হলো, শিক্ষার্থীরা কোথায় ভুল করেছিল সে সম্পর্কে অবগত হলো। তো এইভাবে একাধিক শিকন বিষয়বস্তু রয়েছে, তো আমি একটাই দেখে দিলাম, বাকি বিষয়বস্তুগুলি কীভাবে আলোচনা করতে হবে। তারপর যদি আমার ব্ল্যাকবোর্ডে যদি কিছু কাজ থাকে, এক্ষেত্রে আমি যে পাঠ চলাকালীন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, কবির জন্ম, মৃত্যুর সন, শব্দার্থ, বিপরীত শব্দ, লিঙ্গ পরিবর্তন, বাক্য গঠন, প্রশ্নোত্তর লিখে দেওয়ার জন্য আমরা ব্ল্যাকবোর্ড ব্যবহার করব। তারপর আমি পাঠ পড়ানোর পরে শিকন বিষয়বস্তুর মধ্যে শব্দার্থ থাকবে, বিপরীত শব্দ থাকবে, বাক্য গঠন থাকবে, লিঙ্গ পরিবর্তন থাকবে। যেমন সে শব্দার্থের মধ্যে দিলাম পানে, সর্বক্ষণ, আপন, এগুলো মানে কি। তো আমরা যখন বুঝিয়ে দেবো পাঠে, ওরা বলতে পারবে পানে মানে দিকে, সর্বক্ষণ মানে প্রতিনিয়ত, আপন মানে নিজ। তো বিপরীত শব্দ দেবো হাসি, শিক্ষার্থীরা বলতে পারবে সেটা কান্না। মিথ্যা, এর বিপরীত শব্দ সত্য, দিন রাত। বাক্য গঠন বলবো যে কৃষক দিয়ে বাক্য গঠন করো, তোরা বলতে পারবে যে কৃষকরা মাঠে চাষ করে, লাঙল দিয়ে বাক্য গঠন করো, কৃষকরা লাঙল দিয়ে চাষ করে। এগুলো লিঙ্গ পরিবর্তন, মা হলে বাবা, বোন হলে ভাই, এইগুলো করতে পারবে ওরা। তারপর হচ্ছে অভিযোজন বা পুনরাবৃত্তি করতে হবে, বা সেটাকে আমরা ইভলিউশন বা মূল্যায়ন হিসেবেও ধরতে পারি।
তো ইভলিউশন বা মূল্যায়নের ক্ষেত্রে কী করবো, শিক্ষক বলবেন যে সর্বক্ষণ কৃষকরা কিভাবে থাকে, তো সেটা হচ্ছে শিক্ষকের আচরণ, শিক্ষার্থীর আচরণ হবে, শিক্ষার্থীরা এটার আনসার দেবে, আনসারগুলো আপনি লিখবেন। তারপর কৃষকরা কীভাবে 12 মাস কাটায়, সেটা কবিতা পড়লে কবিতার মধ্যে দেওয়া আছে, সেটা আনসার আপনি যখন পড়াবেন বা আপনি যখন দেখবেন সেটা আনসার লিখতে পারবেন। তারপর শব্দের অর্থ বলে দুটো, বিপরীত শব্দ বলে দুটো, বাক্য রচনা বলে দুটো দিলাম। এগুলো করতে পারলো কিনা, যদি করতে পারে তাহলে আমরা বুঝলাম আমরা যেটা শেখাতে চেয়েছি ওরা শিখে গেছে। তারপর বাড়ির কাজ দিতে হবে, হোম অ্যাসাইনমেন্ট, যে 3টা প্রশ্ন দিয়ে দেওয়া হলো। কৃষকরা জমিতে কীভাবে সোনার ফসল ফলায়, ওদের চাষা না বলে কবি কি বলেছেন, সর্বক্ষণ কৃষকরা কীভাবে, এইগুলো। তারপর আমার রেফারেন্সটা লিখতে হবে, অর্থাৎ কোন পুস্তক আমি ব্যবহার করলাম। 3য় শ্রেণীর দীপালিকা 3য় ভাগ SCERT গোলাম মোস্তফা, এই অধ্যায় বা এই বই আমি ব্যবহার করলাম। তো এই হচ্ছে একটা কমপ্লিট লেসন প্ল্যান। তো পরবর্তীতে আমি লেসন প্ল্যানগুলো বিভিন্ন সাবজেক্টের যে লেসন প্ল্যান প্রয়োজন আছে সেগুলো আমি দিয়ে দেবো, ততক্ষণ দেখতে থাকুন। ধন্যবাদ।